আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই কিছুটা হলেও ভালো আছেন। বিশ্ব রাজনীতির দাবাখেলায় এখন এমন কিছু অভাবনীয় চাল দেয়া হচ্ছে, যা হয়তো কয়েক মাস আগেও আমরা কোনোভাবেই কল্পনা করতে পারিনি। একদিকে মধ্যপ্রাচ্যে ক্ষমতার বিশাল রদবদল, আর অন্যদিকে আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের রাজনীতিতে তার সরাসরি এবং গভীর প্রভাব। আপনারা যদি একটু তীক্ষ্ণ দৃষ্টিতে বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে নজর দেন, তাহলে দেখবেন আন্তর্জাতিক সমীকরণগুলো কিন্তু চোখের পলকে অনেকটাই বদলে যাওয়ার উপক্রম কিংবা বদলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে লক্ষ্য করেছেন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমেরিকা এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ বা সংঘাত, তার পরিণতি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। অত্যন্ত বিস্ময়কর হলেও সত্যি, আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন মোটামুটি কিন্তু নিশ্চিতভাবেই বলছেন এই লড়াইয়ে আমেরিকা কার্যত পরাজিত হয়েছে, আর ইরান এক বিশাল সামরিক ও কৌশলগত বিজয় অর্জন করেছে। একটু খেয়াল করলেই দেখবেন যে আমেরিকা এবং ইসরায়েল এতদিন মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল, তারা কিন্তু আজ একদমই কোণঠাসা হয়ে পড়েছে। দেখুন সুপ্রিয় দর্শক, ইরান তাদের প্রস্ত্রী শক্তি যেমন হিজবুল্লাহ, হামাস বা হুতিদের পেছনে বছরের পর বছর ধরে তাদের তেল বিক্রির যে বিশাল অর্থ, সেই অর্থ বিনিয়োগ করেছিল। সেটা যে কতটা স্মার্ট একটা সিদ্ধান্ত ছিল, তা আজ কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। ইরান তাদের সামরিক সক্ষমতা, বিশেষ করে তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যখন 4,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত হানল, তখন কিন্তু পেন্টাগন থেকে শুরু করে আমি মনে করি গোটা ইউরোপের সামরিক বিশ্লেষকদের রীতিমতো মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এমনকি ইসরায়েলের উপর ইরানের যে ব্লাস্টার বা ক্লাস্টার আঘাত, সেখানে খুদ বেঞ্জামিন নেতানিয়াহুর মতো প্রভাবশালী নেতাকে যেভাবে সাইরেনের শব্দ শুনে দৌড়াতে হয়েছে, এই দৃশ্য পুরো বিশ্বকে একটা পরিষ্কার বার্তা কিন্তু দিয়ে দিয়েছে। আর সেটা হচ্ছে আমেরিকার সেই পুরনো দাপট, সেই অপরাজয়ের ইতিহাস এখন আর নেই। এখন আপনারা হয়তো ভাবছেন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সাথে আমাদের বাংলাদেশের রাজনীতির আসলে কি সম্পর্ক। দেখুন, সম্পর্কটা কিন্তু অত্যন্ত গভীর এবং শেকড় ছড়ানো। বিশ্ব অর্থনীতি, ওয়াল স্ট্রিট, মেটাল মার্কেট, এভিয়েশন কিংবা প্রযুক্তি জগৎ, ফেসবুক, গুগল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে গ্লোবাল সাপ্লাই চেইন, সবকিছু কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণে। তাদের এই পরাজয় মানেই হলো বিশ্বজুড়ে একটা ভয়াবহ মাত্রায় অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক বিপর্যয়। আর ঠিক এই বৈশ্বিক পরিবর্তনের ঢেউ কিন্তু এসে সরাসরি আছড়ে পড়ছে আমাদের ঢাকার কূটনৈতিক পাড়ায়। দেখুন সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে পরাশক্তিগুলোর যে একটা অদৃশ্য আধিপত্যের লড়াই চলে, সেটা কিন্তু আমরা সবাই কম বেশ খুব ভালো করে জানি। বিশেষ করে দেশের ভেতরে ঘটে যাওয়া ক্ষমতার বিশাল পালাবদল, আওয়ামী লীগের পতন কিংবা শেখ হাসিনার আকস্মিক ক্ষমতাচ্যুতির নেপথ্যে আমেরিকার ডিপ স্টেটের নাম কিন্তু সবার আগেই বারংবার চলে আসে। এই যে ডিপ স্টেট, এই ডিপ স্টেট হলো সেই অদৃশ্য এবং অত্যন্ত শক্তিশালী বলয়, যারা নিজেদের ভূ রাজনৈতিক সুবিধার জন্য বিশ্বের যে কোনো দেশের রেজিম চোখের পলকে পরিবর্তন করে দিতে পারে। বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। আমেরিকার মদতপুষ্ট বিভিন্ন এনজিও, তথাকথিত সুশীল সমাজ এবং তাদের এই দেশীয় এজেন্টরা দীর্ঘদিন ধরে একটা সফট পাওয়ার ব্যবহার করে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিল। এই এজেন্টরা সব সময় কিন্তু প্রথমে আমেরিকার স্বার্থ দেখায়, তারপর অন্য কারো। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি এখন বা বর্তমান পরিস্থিতিতে একেবারেই ভিন্ন। বিশ্বমঞ্চে আমেরিকার এই চরম পরাজয় এবং পিছু হটা
এর সরাসরি প্রভাব কিন্তু এদেশের রাজনীতিতে ইতিমধ্যে পড়তে শুরু করেছে। দেখুন, পশ্চিমা ডিপ স্টেটের ছায়ায় যারা এতদিন প্রবল প্রতাপে ছড়ি ঘোরাচ্ছিল, যারা ভেবেছিল আমেরিকার আশীর্বাদ থাকলে তাদের আর কেউ কিছুই করতে পারবে না, আজকে কিন্তু সেই ডিপ স্টেট এজেন্টদের আমি মনে করি রীতিমতো জ্বর ওঠা শুরু হয়ে গেছে। তারা এখন খুব ভালো করেই বুঝতে পারছে তাদের মাথার উপর থেকে সেই শক্তিশালী ছাতাটা ধীরে ধীরে এখন সরে যাচ্ছে। নিজেদের অস্তিত্ব টিকে রাখাটাই এখন বর্তমান সময়ে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এবং খুব শিগগিরই হয়তো তাদের আসল মুখোশ দেশের মানুষের সামনে পুরোপুরিভাবে উন্মোচিত হয়ে পড়বে। আর ঠিক এই শূন্যতাটা কাজে লাগানোর জন্য একেবারে প্রস্তুত হয়ে আছে আমাদের নিকটতম প্রতিবেশী দেশ ভারত। রাজনীতিতে, বিশেষ করে ভূ রাজনীতিতে কিন্তু কখনোই কোনো শূন্যতা দীর্ঘস্থায়ী হয় না। আমেরিকা যখনই এই অঞ্চল থেকে তাদের ফোকাস হারাচ্ছে বা দুর্বল হয়ে পড়ছে, তখন কিন্তু অবধারিতভাবেই ভারত তার নিজস্ব আঞ্চলিক আধিপত্য আরো বহুগুণে জোরদার করতে অত্র অঞ্চলে ঝাঁপিয়ে পড়বে। দেখুন, আমাদের সেন্ট মার্টিন বা রোহিঙ্গা ইস্যু নিয়ে যে একটা দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চক্রান্তের সংখ্যা তৈরি হয়েছিল, আমেরিকার দুর্বলতার সুযোগে সেখানে ভারতের অবস্থান আরো ভালোভাবে শক্ত হবে। ভারত তার নিজস্ব ভূ রাজনৈতিক নিরাপত্তা এবং সেভেন সিস্টার্সের স্থিতিশীলতার কথা বিবেচনা করে এই অঞ্চলে এমন কোনো শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না যারা প্রকৃতপক্ষে তাদের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী। তাহলে এই অত্র অঞ্চলে ভারতের প্রতিপক্ষ একমাত্র চীন। এখানে পাকিস্তানের কথা আসতে পারে, কিন্তু পাকিস্তান খুব একটা কিন্তু আধিপত্য বিস্তারে বর্তমান সময়ে এগিয়ে নেই। বর্তমানে এগিয়ে রয়েছে চীন, এবং ভারত আর চীন সবসময় কিন্তু অত্র অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ রয়েছে এবং প্রতিপক্ষ হিসাবে আছে। সুতরাং আমেরিকা যদি পরাজিত হয়ে এখান থেকে কোনোভাবে সরে যায়, বা যেভাবে বিশ্ব অর্থনীতি বাজারে আমেরিকার ধস, মধ্যপ্রাচ্যে আমেরিকার ধস এবং ডিপ স্টেট এজেন্টরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেভাবে কিন্তু তাদের এই পরাজয় অত্র অঞ্চল থেকে তাদের আধিপত্য সরিয়ে নিবে, এবং এখানেই কিন্তু পুনর্জাগরণ হচ্ছে ভারতের। এখন চীন এই বিষয়টিকে কিভাবে দেখবে, এবং আমেরিকার আরেকটি এজেন্ট পাকিস্তান, তারা এই বিষয়টিকে কিভাবে দেখবে, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির পরবর্তী ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। কারণ আমরা স্বাভাবিকভাবেই জানি, ভারত যদি এখানে সম্পূর্ণভাবে তাদের বলয় সৃষ্টি করা শুরু করে, তাহলে পাকিস্তান আমেরিকার এজেন্ট হিসাবে কোনোভাবে কিন্তু বসে থাকবে না। আবার চীনও এই বিষয়টি কোনোভাবে মেনে নেবে না। তবে আমেরিকাকে হটানোর ক্ষেত্রে বা আমেরিকাকে দূরে রাখার ক্ষেত্রে চীন এবং ভারত এখানে কিন্তু সরাসরি একজোট। তবে পাকিস্তান যেহেতু বর্তমান সময়ে আমেরিকার কাছে অনেক বেশি নতি স্বীকার করে রেখেছে, সুতরাং পাকিস্তান হয়তোবা ভারত এবং চীনের প্রস্তাবে বা ভারত এবং চীনের সাথে কখনোই একাত্মতা পোষণ করবে না। তবে পাকিস্তানের প্রসঙ্গটি ভিন্ন, কারণ ভারত চাইলেই কিন্তু পাকিস্তানকে যে কোনো সময় হুঁশিয়ারি দিতে পারে। আবার চীন আর ভারত বেল্ট যদি এক হয়ে যায়, তাহলে পাকিস্তান এখানে নিজ থেকেই অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাবে। এই যে ভূ রাজনীতির প্রভাব, এই ভূ রাজনীতির প্রভাব কিন্তু সরাসরি বাংলাদেশের রাজনীতির উপর এসে পড়ে, এবং এই রাজনীতির প্রভাবেই কিন্তু বাংলাদেশের পূর্বে যে পট পরিবর্তন হয়েছিল, সেই পট পরিবর্তনের লাগাম ধরে রাখা হয়েছে। এখন আমেরিকার ডিপ স্টেট যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে ভারতের আধিপত্য এখানে যদি বেড়ে যায়, তাহলে ভারত চাইবে তাদের যে নিজস্ব বলয় রয়েছে সেই বলয়কে এখানে সক্রিয় করা। এখানে রয়ের আধিপত্য বাড়বে, এখানে ভারতের বাণিজ্যের প্রভাব বাড়বে, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি আমি মনে করি অনেকটাই চাঙ্গা হয়ে যাবে। আর ঠিক এখানেই কিন্তু চলে আসে সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি।
আপনারা সবাই কিন্তু অত্যন্ত ভালোভাবে এবং গভীরভাবে জানেন এই দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের সবচেয়ে বিশ্বস্ত, পরীক্ষিত এবং দীর্ঘদিনের মিত্র কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। ভারতের সাথে আওয়ামী লীগের এই সম্পর্ক কখনোই কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সুদূরপ্রসারী ইতিহাস। এখানে পশ্চিম ডিপ স্টেটের এজেন্টরা যখন দুর্বল হয়ে চুপসে যাচ্ছে, তখন অবধারিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে বিশাল এক মেরুকরণের সংকেত কিন্তু দেখা দিচ্ছে। ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ জোরালো কূটনৈতিক মদদে আওয়ামী লীগের পূর্বের সেই প্রতাপশালী রাজনৈতিক দাপট ফিরে আসার সম্ভাবনা কিন্তু এখন আগের যে কোনো সময়ের চেয়ে আমি মনে করি অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। যারা এতদিন বিদেশি শক্তির সাহায্যে রাতারাতি ক্ষমতার কেন্দ্রে চলে এসেছিল, আন্তর্জাতিক সমীকরণ নিজেদের বিপক্ষে যেতে দেখে তারা এখন কিন্তু নিজেদের মধ্যকার অন্তদ্বন্দ্ব সামলাতেই হিমশিম খাচ্ছে। আমেরিকার পতন বা পশ্চিমাদের এই পিছু হটার মানেই হলো এই অঞ্চলে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত বিজয় সুনিশ্চিত হওয়া। আর ভারতের বিজয় মানেই হলো তাদের পরীক্ষিত মিত্রের পুনরুত্থান। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভারত বর্তমান সময়ে আওয়ামী লীগকে কোনোভাবেই সায় দিচ্ছে না, বা অনেকভাবেই জানা যাচ্ছে যে ভারত আওয়ামী লীগকে দূরে ঠেলে দিয়েছে। দেখুন, এই বিষয়ে নানা ধরনের কথাবার্তা রয়েছে, নানা ধরনের আলোচনা রয়েছে, এবং এই আলোচনার একমাত্র যুক্তি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে, অর্থাৎ নবনির্বাচিত বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, ওনার সরকারকে ভারত সমর্থন দিচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে বিএনপিকে সাহায্য করার বা সহায়তা করার বিভিন্ন ধরনের বার্তা আসছে। কূটনৈতিক থেকে শুরু করে বাণিজ্যিক, জ্বালানি খাত থেকে শুরু করে সমুদ্রপথ, সব জায়গায় কিন্তু বিএনপি সরকারকে সহযোগিতা করার আশ্বাস এবং সহযোগিতা করার দ্বার উন্মোচন করে দিচ্ছে ভারত। তাহলে আওয়ামী লীগ কিভাবে ভারতের সহযোগিতা পাচ্ছে? এই যে বিভিন্ন বিশ্লেষক বা বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে প্রাপ্ত মতামত যে বিএনপিকে সাহায্য করছে, যার কারণে আওয়ামী লীগকে তারা ফেলে দিচ্ছে, এই যুক্তিটির সাথে আমি কখনো কিন্তু একমত নই। দেখুন, 2001 থেকে 2006 সালের যে ইতিহাস রয়েছে, সেখানে ভারতের সাথে বিএনপির সরকারের যে একটি দর কষাকষি ছিল বা যে দহরম মহরম অবস্থা ছিল, এটি কিন্তু ভারত সহজে ভুলে যাবে না। বর্তমান সময়ে যে সুসম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, আমি মনে করি এটি শুধুমাত্র স্বার্থের জন্য। এখানে বিএনপি টিকে থাকার জন্য ভারতের সাথে সুসম্পর্ক বজায় অবশ্যই রাখতে হবে, কারণ পার্শ্ববর্তী দেশ পরাশক্তি হলে সেই পরাশক্তিকে পাশ কাটিয়ে কোনোভাবেই কিন্তু ক্ষমতাসীন দল বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারে না। এছাড়া অন্যান্য পরাশক্তির যে বলয় রয়েছে, সেই বলয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই পার্শ্ববর্তী বা প্রতিবেশী পরাশক্তি দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। এটি কিন্তু বিএনপির পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতিতে খুব ভালোভাবেই বলা রয়েছে। সুতরাং তারা খুব ভালো করে কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। এখানে বিএনপির নিজস্ব স্বার্থ রয়েছে, বাংলাদেশের নিজস্ব স্বার্থ রয়েছে, ঠিক একইভাবে ভারতের নিজস্ব স্বার্থ রয়েছে। ভারতের নিজস্ব যে নিরাপত্তা কিংবা ভারতের নিজস্ব যে ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের একটি ইচ্ছা, সেটিও কিন্তু জড়িত রয়েছে। সুতরাং এখান থেকে ভারত তাদের নিজেদের স্বার্থে, তাদের কূটনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থে বিএনপির সাথে সুসম্পর্ক বজায় রাখছে প্রতিবেশী দেশ হিসাবে। এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। আন্তর্জাতিক রাজনীতিতে এটির মাধ্যমে কিন্তু কখনোই দীর্ঘদিনের মিত্রকে দূরে ঠেলে দেওয়ার যে বিচার, সেটি কিন্তু করা যায় না। সুতরাং এই ব্যাখ্যাটির আলোকে স্পষ্টভাবে কিন্তু বোঝা যায় যে দীর্ঘদিনের মিত্র যারা, তাদেরকে ভারত কখনোই কিন্তু ছুঁড়ে ফেলেনি। আবার এখানে এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া বা শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু ভারত এখন পর্যন্ত টু শব্দটিও করেনি। না অন্তর্বর্তীকালীন সরকারের সময় করেছে, না বর্তমান বিএনপি সরকারের সময় করেছে। আমরা কিন্তু ইতিমধ্যেই বিএনপির যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন, ওনার কাছ থেকে কিন্তু একটি তথ্য
শুনেছি, সেটি হচ্ছে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সাথে কথাবার্তা হবে। তবে এখন পর্যন্ত কথাবার্তা হয়নি, তারা চেষ্টা করবে। এর মানে হলো যখনই ভারত এই বিষয়ে কোনো ধরনের বার্তা দিবে না বা প্রশ্রয় দিবে না, তখনই কিন্তু এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে যে আওয়ামী লীগের সাথে বর্তমানে ভারতের সম্পর্ক কি ভেঙে গেছে, নাকি দীর্ঘদিনের যে মিত্রতা সেই মিত্রতা এখনো টিকে আছে। আরেকটি ছোট্ট উদাহরণ দিই। এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা ভারতেই অবস্থান করছেন এবং সরকার পরিবর্তন, অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, তবুও কিন্তু তারা সেখানে খুব সাবলীলভাবে অবস্থান করছেন এবং মাঝে মধ্যে তাদের রাজনৈতিক কার্যকলাপের কথাও কিন্তু বিভিন্ন গণমাধ্যমের আলোকে উঠে আসে এবং সেটি কিন্তু প্রকাশ্যে হচ্ছে। এখন এই বিষয়টি যদি না ঘটতো এবং কোনো ধরনের ফোর্স করে অথবা কোনো আওয়ামী লীগ নেতৃবৃন্দের যদি গ্রেফতারের কথা শোনা যেত, তাহলে হয়তো আমরা ধরে নিতাম যে ভারত তাদের দীর্ঘদিনের মিত্রকে যে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে সেই আশ্রয়টি তারা তুলে নিয়েছে। কারণ দেখুন, ভারতে যারা অবস্থান করছেন তারা কিন্তু এতদিন, এই যে দীর্ঘ 1.5 বছর ধরে অবস্থান করছেন, প্রত্যেকেরই আমি মনে করি যারা লিগাল পথে ভারতে গিয়েছেন ভিসার মাধ্যমে, তাদের ভিসার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে তারা কিভাবে সেখানে থাকছেন? অবৈধ অধিবাসী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভারতের আইনে ইতিমধ্যে গ্রেফতার করার কথা, প্রকাশ্যে থাকছেন কিন্তু তারা গ্রেফতার হচ্ছেন না। কারণ এখানে তাদের রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেখানে বসবাস করার জন্য, সেখানে অস্থায়ীভাবে থাকার জন্য। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে এখন পর্যন্ত ভারত কিন্তু আওয়ামী লীগকে তাদের মিত্র হিসাবে রেখে দিয়েছে। এখন এই যে দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র আওয়ামী লীগ, এই পরীক্ষিত আওয়ামী লীগকে তারা অবশ্যই কাছে রাখবে এবং ভবিষ্যৎ আর বর্তমান যে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আমেরিকার পরাজয়, এই পরাজয়ে তারা যদি আঞ্চলিকভাবে অত্র অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় এবং টিকে থাকতে চায়, তাহলে আমি মনে করি বাংলাদেশকে অবশ্যই তাদের নিজেদের মিত্র দ্বারা পরিচালনা করতে হবে। কারণ এটি কিন্তু এই অত্র ভূ রাজনৈতিক প্রাণকেন্দ্র এবং এই বদ্বীপ যার নিয়ন্ত্রণে থাকবে, আমি মনে করি তারাই কিন্তু এই দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি রয়েছে সেই ভূ রাজনীতির একক আধিপত্য অর্জন করতে পারবে। আর এই বিষয়টি করার জন্য আমি মনে করি আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিতে ফিরিয়ে আনা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপির সাথে যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক যে কোনো সময় কিন্তু মলিন হয়ে যেতে পারে। বিশেষ করে চীন যেভাবে বিএনপির সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, কিংবা জামাত যেভাবে চীনের সাথে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছে, তাতে যদি কোনো কারণে ভারতের সাথে বর্তমান সরকার বা বিএনপি সরকারের সুসম্পর্ক ভেঙে যায়, তাহলে কিন্তু তারা ব্যাপকভাবে এখানে বিপদে পড়ে যাবে, বিশেষ করে এই আধিপত্য বিস্তারের জায়গাকে কেন্দ্র করে। সুতরাং তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এমন একটি শক্ত মিত্র শক্তির দরকার, যারা তাদের পক্ষে অবস্থান নেবে এবং তাদের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে কাজ করবে এবং সেই রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিল করবে। সুতরাং এই যে একটি অবস্থান বা এই যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কিন্তু ভারত যদি একবার এই অত্র অঞ্চলে টিকে থাকার সুযোগ পেয়ে যায় বা মুডল হওয়ার সুযোগ পেয়ে যায়, আধিপত্য বিস্তার করার যে সুযোগ রয়েছে সেটি পেয়ে যায়, তাহলে তারা এই যে আমেরিকার ডিপ স্টেট যে এজেন্টরা রয়েছে তাদেরকে যেভাবেই হোক হটিয়ে তাদের নিজস্ব বল এখানে প্রতিষ্ঠা করে নেবে এবং শক্ত অবস্থানে চলে যাবে। আর এটি দাঁড় হয়ে গেলেই কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালাবদল করা ভারতের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তবে এর পূর্বে তারা তাদের এজেন্টদের মাধ্যমে আমি মনে করি আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি নিশ্চিত করবে। এখন আসলে আমরা এমন একটি রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আমরা সম্পূর্ণভাবে আসলে বাছবিচার করতেও পারছি না। তবে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ধাপে ধাপে, সেই পরিবর্তনগুলো যদি খুব সূক্ষ্মভাবে আমরা আলোকপাত করি বা খুব সূক্ষ্মভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু এখন পর্যন্ত করা প্রতিটি বিশ্লেষণই কিন্তু ধাপে ধাপে বাস্তবিকভাবে আমাদের সামনে ধরা দিচ্ছে। এখন আসলে দেখার বিষয়, রাজনীতিতে পুরনো মিত্র এবং পুরনো যে বন্ধু তারা কতদিন পর্যন্ত টিকে থাকতে পারে এবং পুরনো মিত্রকে কতটুকু
আরেকজন পুরনো বন্ধু সাহায্য করতে পারে। এবং নতুন যেই বন্ধু তৈরি হয়েছে সেই বন্ধুর সাথে সম্পর্ক কতটুকু টিকে থাকতে পারে। এবং অপরদিকে আন্তর্জাতিক যে ভূ রাজনীতি রয়েছে সেই ভূ রাজনীতির প্রভাবে আমেরিকা কতটুকু পরাজয় স্বীকার করে এবং সেই পরাজয়ের কারণে তাদের আধিপত্য এবং তাদের যে ডিপ স্টেট এজেন্ট তারা তাদের মুখোশ উন্মোচিত হয় কিনা এবং তারা কোথায় গিয়ে লুকান। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনার বিষয় আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এই আলোচনার বিষয়ে যদি কোনো ধরনের মতামত থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত শিক্ষণীয়। আমি প্রতিটি মতামত থেকে শিক্ষা অর্জন করি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।